সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আব্দুল মালিক ইবনে আতাশ হাসান ইবনে সবাকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিল। হাসান দিন দিন দারুণ সুদর্শন যুবক হয়ে উঠছে। সততা, ধূর্তামি আর প্রতারণায় তো আগেই 16 কলা পূর্ণ করেছিল। ফারহির সঙ্গে তার প্রতিদিনই দেখা হয়। ইবনে আতাশ ফারহিকেও তার মতো করে গড়ে তুলেছিল। এ কারণে ফারহি দিন দিন অসম্ভব সাহসী হয়ে উঠতে থাকে। তার পরিবারের সবাই ইবনে আতাশের শিষ্য বনে গিয়েছিল। ফারহি তার প্রতিটি কথাই আকাশ থেকে অবতীর্ণ বাণী মনে করত। ইবনে আতাশ তাকে অভয় দিয়েছিল তার জীবনসঙ্গী হাসানই হবে। আগে হাসানকে সবসময় যে একটা অনিশ্চিত ভয় তাড়া করত, সেটা অনেকটা কেটে গিয়েছিল। ইবনে আতাশ তাকে আরও কয়েকবার গভীর রাতে কবরস্থানে পাঠিয়েছিল। প্রতিবারই হাসানকে মৃতের বিভিন্ন অংশের হাড় ইত্যাদি আনতে হতো বা কবরস্থানে বসে শয়তানের নাম ধরে ধ্যানমগ্ন থাকতে হতো। এক রাতে হাসান 2টি পুরনো কবরের সামনে বসে কোনো মন্ত্র জপছিল। সে রাতের আকাশও ছিল চন্দ্রালোকিত। সে তার জপে ধ্যান নিবিষ্ট ছিল। তার কাছ থেকে ফুসফুস আওয়াজ উঠল। সে তার সমস্ত ধ্যান মন এক জায়গায় কেন্দ্রীভূত করে পার্থিব সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে এমন দক্ষতা অর্জন করেছিল যে সে এই আওয়াজ শুনতেই পেল না। 2 চোখ তার তখনও বন্ধ ছিল। মন্ত্র জপের নিয়ম অনুযায়ী সে তার চোখ খুলল এবং চমকে উঠল। তার 2 পা দূরে এক কালনাক পনা তুলে ফুসফুস করছিল। তার গুরু বলে দিয়েছিল কবরস্থানে সাপ, বিচ্ছু এগুলো থাকা স্বাভাবিক। কখনো সাপের সামনে পড়লে নাড়াচাড়া একেবারে বন্ধ করে নিথর হয়ে যেতে হবে। এতে সাপ মনে করবে এটা প্রাণহীন কোনো জিনিস, এর থেকে তার বিপদের কোনো আশঙ্কা নেই, তখন সাপ চলে যাবে। হাসান নাকটি দেখে পাথর মেরে তাড়ানোর চিন্তাটি ঝেড়ে ফেলে দিল। পাথর হয়ে বসে রইল, একটি আঙ্গুলও নড়ল না। নাক তার দিকে তাকিয়ে রইল এবং তার ফনা প্রচণ্ড রাগে দুদিকে দুলোতে লাগল। হাসান কোষমুক্ত তরবারিটি তার সামনে মাটিতে পুঁতে রেখেছিল। তলোয়ারের দিকে সে হাত বাড়ালো না। ভয় তাকে কাবু করতে যাচ্ছিল, কিন্তু সে বেহুশ না হয়ে সজাগ সতর্ক থাকল। নাক একটু আগ বাড়ালো। হাসানের জন্য নিজেকে সামলে রাখা অসম্ভব হয়ে পড়ল। তার জন্য 2টি পথই খোলা ছিল। একটি হলো উঠে ঝেড়ে দৌড় দেওয়া, আর না হয় এক ঝাপটায় পুঁতে রাখা তলোয়ারটি নিয়ে সবেগে সাপের উপর তা চালিয়ে দেওয়া। তার এই চিন্তা শেষ হওয়ার আগেই সাপ ফনা লুটিয়ে পেছন ফিরে চলে গেল। হাসান তার কাজ শেষ করে নির্ভয়ে ঘরের দিকে পা বাড়ালো। পরদিন সকালে হাসান ইবনে আতাশের কাছে গিয়ে জানালো কবরস্থানের বিশেষ আমল পূর্ণ হয়ে গেছে। তারপর গতকালের দেখা কালনাগের কথা জানালো। শাক কিভাবে ফেনা তুলে রেখেছিল, কি করেছিল এবং কেমন করে ফিরে গিয়েছিল সব জানালো ইবনে আতাশকে। সাপ সাপকে পরাতপক্ষে দংশন করে না। ইবনে আতাশ বলল, আমার কথা বুঝতে চেষ্টা করো। আমি তোমাকে ওই স্তরেই নিয়ে যেতে চেয়েছিলাম। তুমি তোমার গন্তব্যের অর্ধেক পথে পৌঁছে গিয়েছ। এখন বাকি পথ অন্য কেউ দেখিয়ে নিয়ে যাবে। আমার ওস্তাদি এখানেই শেষ। তাহলে কি অন্য কোনো গুরুর খোঁজে আমাকে যেতে হবে? হাসান জিজ্ঞাসা করল, নাকি আপনি আমাকে কারো কাছে পাঠাবেন? এই প্রশ্নের উত্তর তুমি স্বপ্নে পাবে, ইবনে আতাশ জবাব দিল। গত রাতে যে আমলটি তোমার দ্বারা করিয়েছি সেটা সাধারণ কোনো আমল নয়। কালনাগের ফনা তুলে আসা এবং ছোবল না দিয়ে বা দংশন না করে চলে যাওয়া এই আমলের সফলতার প্রমাণ। যদি তুমি পালিয়ে আসতে বা সাপটি দংশন করে বসতো, তাহলে এর অর্থ হতো এটাই যে তোমার সাধনার প্রক্রিয়া সঠিক হয়নি বা অন্য কোনো কারণে তা ব্যর্থ হয়েছে। 5-7 দিনের মধ্যেই স্বপ্নে তুমি একটা কিছু দেখবে এবং সেটা হবে একটা রাস্তার চিত্র, যা অত্যন্ত বিপদ সংকুল হতে পারে
আবার বিপদ মুক্ত সহজও হতে পারে। আমার প্রার্থনা থাকবে তুমি যেন বিপদ সংকুল পথের চিত্রই দেখতে পাও। দুঃখ কষ্ট সয়ে সুখের নাগাল পেতে হয়। মানুষ যদি অনায়াসে এই সম্পদের মালিক বনে যেত, তাহলে সে বিকৃত মস্তিষ্ক হয়ে মারা যেত। রক্ত ঘাম ঝরিয়ে অবিরাম পরিশ্রম করে হাড়গোড় চূর্ণ করে এবং একটি একটি পয়সা জমিয়ে যে সম্পদ গড়ে তোলা মানুষ তা যত্ন করে ধরে রাখে। গোলাপ যদি কাঁটাবৃত না হতো, তাহলে ফুলের আর কি দাম থাকতো? গতরাতের সাধনার প্রভাব তোমার মন মস্তিষ্কে এমন আলোড়ন তুলে গেছে যে এ কারণে একটি স্বপ্ন দেখবে তুমি। কোথাও তুমি যেতে থাকবে, রাস্তাতে চিত্র মাথায় ভালো করে গেঁথে নিও। চোখ খোলার সঙ্গে সঙ্গেই রাস্তা ও স্বপ্নে প্রাপ্ত বিভিন্ন ইশারা ইঙ্গিতগুলো খাতার কাগজে টুকে রাখবে। স্বপ্নে হয়তো দুই পাহাড়ের মাঝখানে একটি উপত্যকা ও একটি পর্বত গুহা তোমার নজরে পড়তে পারে। সেটা মাথায় বস্তমূল করে নেবে। মান্যবর উস্তাদ, এটা কি কোনো খোদাই ইঙ্গিত হবে? ইবনে আতাশ মাথা ঝাঁকালো এবং কিছুক্ষণ চুপ করে রইল। বোঝা যাচ্ছিল এই প্রশ্নের উত্তর সে দিতে রাজি নয়। তারপর মাথা উঠিয়ে তার শাগরিদের মুখের দিকে চেয়ে রইল। এটা যদি কোনো গোপন ভেদের কথা হয়, তাহলে নাইবা বললেন গুরু। হাসান বলল। হ্যাঁ হাসান, ইবনে আতাশ বলল, ব্যাপারটি গোপনীয়ই। তবে আমি চিন্তা করেছি সে রহস্য তোমাকে বলে দেব কিনা। যে কোনো রহস্য ভেদ তুমি তোমার বুকে ধরে রাখার উপযুক্ত হয়ে গেছো এখন। আজ পর্যন্ত যে দীক্ষা আমি তোমাকে দিয়েছি এবং যে সাধনা করিয়েছি এবং গতরাতের যে সাধনায় ছিলে তুমি, এই সব কিছু খোদার পথের সাধনা নয়, এসব শয়তানি বিদ্যা। এজন্য তোমার পেরেশান হওয়া উচিত নয়। কেন, তুমি কি আত্মিক প্রশান্তি অনুভব করতে পারছো না? হ্যাঁ গুরু, আপনাকে বলতে চাচ্ছিলাম, নিজের মধ্যে আমি এমন এমন প্রশান্তি অনুভব করছি যেন আমি শূন্যে উড়ে বেড়াচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমি অনুভব করছি এমন এক শক্তি আমার অস্তিত্বে মিশে গেছে যা পাথুরে মরুর কলজেও ছিঁড়ে ফেলতে পারবে। তাহলে তোমাকে একটা কথা বলতে পারি, ইবনে আতাশ বলল। তোমার আমি সহজাত স্বভাব গুণ এমনই পেয়েছি, আমি যা এসব মন্ত্র সাধনার মাধ্যমেই তোমাকে শান্তি আর শক্তি দিতে পারব। এসবই শয়তানি কর্মকাণ্ড। ইসলাম সহ সব ধর্মেই যেগুলোকে পাপ সিক্ত কাজ বলে সাব্যস্ত করেছে। ফেরাউনের যুগেও এই শয়তানি বিদ্যার চর্চা ছিল। এরপর ইহুদিরা এই বিদ্যা তাদের নিজেদের করে নিয়ে এ বিদ্যার উৎকর্ষ সাধন করে এতে কুখ্যাতি লাভ করে। একবার বলেছিলে তুমি ফেরাউন হতে চাও, তোমার মধ্যে আমি এই ক্ষমতা দিয়ে দিয়েছি। এর দ্বারা তুমি সেই পর্বত গুহা পর্যন্ত পৌঁছতে পারবে যা স্বপ্নে তুমি দেখতে পাবে। সেখানে জ্ঞান ও দীক্ষার পূর্ণতা ঘটবে। এখন এটা নিয়ে চিন্তা করো না। এটা কি খোদাই বিদ্যা না শয়তানি বিদ্যা? 3-4 দিন পর হাসান একটি কাগজ নিয়ে দৌড়ে তার ওস্তাদের কাছে হাজির হল। কাগজটি সামনে রেখে বলল, গতরাতে স্বপ্নে আমি এই রাস্তাটি দেখেছি। রাস্তা যদি স্বপ্নে যেমন দেখেছি এমন হয়, তাহলে অতি ভয়ঙ্কর রাস্তা এটি। সে পর্যন্ত জীবিত পৌঁছাতে দুঃসাধ্য ব্যাপার। আমি জানি, ইবনে আতাশ বলল। যদি ভালোই ভালোই তুমি এই সফর শেষ করতে পারো, তাহলে ধরে নাও সারা দুনিয়া তুমি জয় করে নিয়েছো। কাল যখন কানে ফজরে আজানের আওয়াজ পৌঁছবে, তখনই তুমি রওনা হয়ে যাও। পরদিন ভোর যখন দিগন্ত রেখায় সূর্য নীলিমার ছোপ লাগলো, তখন শহর থেকে কয়েক মাইল দূরে 2 দাবমান অশ্বারোহীকে দেখা গেল। একটার উপর আরোহী ছিল হাসান ইবনে সবা, আরেকটার উপর ফারহি। গতকাল ইবনে আতাশের কাছ থেকে ফিরে এসে যখন সে ফারহির কাছে গেল, তখন ফারহিকে তার সফরের কথা সব খুলে বলল। ফারহি শুনতেই জিদ ধরল সেও সঙ্গে যাবে। হাসান তাকে বাধা দেওয়ার জন্য অনেক কিছুই বলল, কিন্তু ফারহি কোনো কথাই শুনতে প্রস্তুত ছিল না। সে তার পিছু পাগলের মতো লেগে রইল।
আমার জীবনের নিয়তি তো তোমার সঙ্গে বাধা হয়ে গেছে, ফারহি বলল। আমি এখানে রয়ে গেলে কোনো জায়গিরদার বা আমির উজিরের হাতে বিক্রি হয়ে যাব। ইমাম আব্দুল মালিক আর কয়দিন আমাকে আগলে রাখবে? তুমি যে সফরে যাচ্ছ তা যে অতি ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। জীবিত ফিরতে পারবে কিনা তা কে জানে। আমার বাঁচা মরা তো তোমার সঙ্গী। তুমি যদি সঙ্গে করে আমাকে না নেও, তোমার পেছনে পেছনে আমি অবশ্যই যাব। এই শহরে থাকবো না আর আমি। বাধ্য হয়ে হাসানকে ফারহির কথা মানতেই হল। হাসান তো তার ঘরের লোকদের বলে কয়েই বের হলো। তার বাপ নিজেই ইবনে আতাসের শিষ্য বানিয়েছে তাকে। কিন্তু ফারহি তার ঘরের লোকদের কিছু না বলেই বের হলো। ঘরের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই সে চুপি চুপি ঘর থেকে বের হয়ে এল। ঘোড়াটি তার বড় ভাইয়ের। আধার থাকতে থাকতেই সে ঘর থেকে বেরিয়েছিল। সে যেমন সুন্দরী ছিল, এর চেয়ে কয়েক গুণ বেশি ছিল সাহসী। শহর থেকে হাসান আধা ক্রোশ যেতে না যেতেই ফারহি তার সাথে গিয়ে মিলিত হল। স্বপ্নের সুখ্যাতি সূক্ষ্ম প্রতিটি দৃশ্যই হাসানের মনে গেঁথে গিয়েছিল। অবশ্য চিত্রলেখা কাগজটাও সঙ্গে ছিল। পথ যদি সোজা হতো, ততক্ষণে ওরা আরো অনেক দূরে চলে যেত। কিন্তু তাদের গন্তব্য পথে নিয়মিত কোনো রাস্তা ছিল না। কোথাও জঙ্গলের রাস্তা, কোথাও বনবাজার এলাকা, আবার কোথাও পাথুরে কঠিন ভূমির উপর দিয়ে তাদের এগোতে হচ্ছিল। কয়েক মাইল যাওয়ার পর অগভীর একটা নদী পড়ল পথে। এর উপর দিয়ে ঘোড়া সহজেই পার হয়ে গেল। কিন্তু আরেকটু এগোতেই খরস্রোতা গভীর একটি নদী আগলে দাঁড়াল। হাসান স্বপ্নের চিত্রলেখা কাগজটি উঁচু করে ধরে ঘোড়া নদীতে নামিয়ে দেয়। তীব্র স্রোত ঘোড়া দুটিকে নিজের পথে যেতে বাধা দিল। ভাসিয়ে তাদের পথ থেকে বেশ অনেকটা দূরে নিয়ে তীরে ফেলল। হাসান মনে করতে চেষ্টা করলো স্বপ্নের যে নিশানা দেখানো হয়েছে তাকে, সেটি কোথায়। চিত্রিত কাগজেও সাহায্য নিল। সামনের এলাকাগুলি ছিল জনশূন্য প্রান্ত। উঁচু নিচু পাহাড়ি প্রান্তর ছিল তৃণলতা শূন্য। ওইগুলোর কোনটা ছিল এবড়ো থেবড়ো, কোনোটা ছিল ছেপটা জমির মতো। কোথাও জমির রং ধূসর, কোথাও আবার কয়লার মতো কালো, যেন এবড়ো থেবড়ো পিচ ঢালা পথ। হাসান দুই তৃণশূন্য প্রান্তরের মাঝখান দিয়ে চলতে লাগল। তার পেছনে ফারহি। পরস্পরে কথা না বলে পথের দিকেই তার মনোযোগ স্থির রাখলো বেশি। একটু দূরে যাওয়ার পর একদিকে পাথরের মোড় পড়ল। হাসান যেদিকে মোড় ঘুরতে চাইল তাকে বাম দিকে ঘুরতে হল। এরপর থেকে কয়েক মুহূর্ত যেতে না যেতেই কখনো বাঁয়ে কখনো ডানে আঁকা বাঁকা এতগুলো মোড় ঘুরতে হলো যে সে ভুলেই গেল তার কোন দিকে যেতে হবে এবং এই ভুল ভালা গোলক ধাঁধায় কি করে ঢুকেছে। সূর্যের দিক সূত্রতায় ওরা দিক নির্ণয় করে চলতে লাগলো, কিন্তু বোঝা যাচ্ছিল না ওরা কি সামনে চলছে না পিছিয়ে পড়ছে, নাকি এক জায়গাতেই ঘুরে মরছে। সূর্য তার প্রত্যাহিত ভ্রমণ শেষে আপন জগতে ফিরে যাচ্ছে। দিগন্ত রেখা থেকে তার দূরত্ব ছিল সামান্যই। হাসান বেশ দুশ্চিন্তায় পড়ে গেল। সন্ধ্যা হওয়ার আগেই তাকে সেখান থেকে বের হওয়ার কথা ছিল। ঘোড়ার গতি আরো বাড়িয়ে দিল ওরা। মনে হচ্ছে তোমার স্বপ্নে দেখা রাস্তা ভুলে গেছো তুমি, ফারহি দুশ্চিন্তার গলায় বলল। স্বপ্নেও আমি এ ধরনের ভুল ভালা গোলক ধাঁধায় ঘুরেছিলাম, হাসান বলল। পথ পেয়ে যাব। জনশূন্য প্রান্তরের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে এমন একটি প্রান্তর দৃশ্যমান হলো যা উপর থেকে সামনের দিকে নোয়ানো ছিল। এটা ছিল প্রকৃতির অপূর্ব সৃষ্টিশৈলী। স্তম্ভবিহীন প্রকৃতির বিশাল এক অলিন্দ মনে হচ্ছিল। সেখানে পৌঁছে হাসান ঘোড়া থামিয়ে ফারহিকে বলল, কিছুক্ষণ জিরিয়ে নাও। ঘোড়া থেকে নেমে স্তম্ভবিহীন সেই বারান্দার নিচে বসে পড়ল। উপর দিকে তাকিয়ে মনে হচ্ছিল কংক্রিটের ছাদের নিচে বসে আছে ওরা। এটা কোনো গুহা ছিল না। প্রান্তটি ভেতর থেকে প্রসারিত হয়ে ছাদযুক্ত ছোট খাদের মতো হয়ে গিয়েছিল।
এর মাঝে জমিনের সমতল থেকে 1.5-2 গজ নিচে ছিল। হাসান বসে পড়ল ফারহি এর ভেতরে এবং ঢালু পথের মতো নেমে যাওয়া খাদের নিচের দৃশ্য দেখতে লাগলো। এর ভেতরে ঢোকার মুখে সে বলেছিল, রাত কাটাতে হলে এখানে কাটানোই বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ তার গলার চিৎকার শোনা গেল। হাসান তাড়াতাড়ি উঠে ফারহির কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু আশেপাশে কিছুই দেখতে পেল না। নিচে দেখো হাসান। হাসান নিচে তাকিয়ে দেখলো মানুষের 2টি কঙ্কাল পড়ে আছে। তাদের জীবিতকালীন কাপড়গুলোর ছিন্ন ভিন্ন টুকরা এদিক ওদিক পড়ে আছে। হাড়গুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটা কঙ্কাল নারীর, আরেকটা কঙ্কাল পুরুষের। নারী দেহের কঙ্কাল স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার খুপড়ি ঘেঁষে দেখা গেল গুচ্ছবিহীন লম্বা লম্বা কয়েকটা চুল। কবরে লাশ যেভাবে শোয়ান থাকে, কঙ্কাল দুটো সে অবস্থায় ছিল না। হাসান লাফিয়ে নিচে নামল। পুরুষের কঙ্কালটির দিকে তাকিয়ে দেখল এর 2 পাঁজরের মাঝখানে একটি খঞ্জর গাঁথা। দেখা গেল খঞ্জরের আঘাতে পাঁজরের কিছু অংশ থেতলানো। 2 কঙ্কালের মাঝখানে পড়ে আছে একটি তলোয়ার। আল্লাহই জানেন এরা কে ছিল। ফারহি মন্তব্য করল, আমাদের মতোই কে হবে। হাসান বলল, কিন্তু এখানে অন্য কোনো ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এই লোকটির বুকে হয়তো কেউ খঞ্জর মেরেছিল। হতে পারে মহিলাকে হত্যা করা হয়েছে ওই তলোয়ার দিয়ে। এটাও হতে পারে যে ওরা আমাদের মতো এই গোলক ধাঁধায় ফেসে গিয়ে রাত এখানেই কাটাবে বলে রয়ে গিয়েছিল। আমার মনে হয় এরপর এরা ক্ষুধা তৃষ্ণায় মারা যায়। এদের কাছে পানিও ছিল না। তাহলে পানির মশক বা কোনো পাত্র ছিল না? হাসান, ফারহি বলল, আমি কখনো ভয় পাইনি, কিন্তু আমার মন এখন ভয়ে ছেয়ে যাচ্ছে। আসলে আমাদের এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তাহলে আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়া উচিত, হাসান বলল। উভয়ে ঘোড়ায় চড়েই 2 প্রান্তের মাঝখানের রাস্তা দিয়ে চলতে শুরু করল। এই পাহাড়ি রাস্তা তাদেরকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে প্রান্তরের পথ পেছনে সরে গিয়ে খোলা ময়দানের দিকে প্রশস্ত হচ্ছিল। 3 দিকের প্রান্তর ছিল একরকম এবং চতুর্দিকের প্রান্তরের মাঝখানে সামান্য রাস্তা বেরিয়ে এল। হাসান আর ফারহি সে রাস্তায় ঘোড়া উঠাল। 2 ঘোড়া চলছিল পাশাপাশি। ঘোড়া চলতে চলতে এমন রাস্তায় পড়ল যেখানে সংকীর্ণ হতে হতে রাস্তা একটি গলিমুখের আকার ধারণ করে। এদিকে এসে চলার মতো যথেষ্ট পরিসর থাকা সত্ত্বেও ঘোড়া দুটি নিচ থেকেই দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? ঘোড়াগুলো প্রথমে অস্থির হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো, তারপর কাঁপতে শুরু করলো। তারা ঘোড়ার পেটে পা চালালো, লাগাম ধরে ঝাঁকি দিল, কিন্তু ঘোড়ার কাঁপুনি বন্ধ হলো না। সামনে না বেড়ে ও দুটো ধীরে ধীরে পিছু হতে লাগলো। ওই যে দেখো ফারহি, ঘোড়া আর সামনে যাবে না। ফারহি চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। তার 7-8 গজ দূরে হাসান যেমন কবরস্থানে দেখেছিল তেমনি 2টি কালনাক ফনা তুলে দাঁড়িয়ে আছে। ঘোড়ার স্বভাব হলো তার পিঠে আরোহী থাকা অবস্থায় যদি পথে সাপ বা হিংস্র কোনো জন্তু দেখে তাহলে দাঁড়িয়ে পড়ে ভয়ে কাঁপতে থাকে, আর আরোহী না থাকলে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে। নাক তীব্র বেগে ঘোড়ার দিকে ছুটতে শুরু করল। এর পেছন পেছন দ্বিতীয় নাকটি উদ্যত ভঙ্গিতে এদিকেই আসতে লাগলো। ঘোড়া মুহূর্ত মাত্র বিলম্ব না করে মুখ ঘুরিয়ে পেছন দিকে ছুটতে শুরু করল। হাসান ফারহি দুজনেই ঘোড়া বাগে আনতে অনেক চেষ্টা করলো, কিন্তু ঘোড়া বাগে আসতে চাচ্ছিল না। হাসানের ঘোড়া আগে আগে ছুটছিল এবং ঘন ঘন ডানে বায়ে মোড় ঘুরছিল। হাসান তাই বারবার পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করছিল ফারহি কত দূরে আছে। ঘোড়া ছুটতে ছুটতে সেই ভুলভালা পথের মধ্যে ডানে বামে ঘুরতে শুরু করল। হাসান এটা দেখে হয়রান হয়ে গেল। তার ঘোড়া সেখানে গিয়ে পৌঁছেছে যেখান দিয়ে তারা এই গোলক ধাঁধায় ঢুকেছিল। তারা তো তৃণশূন্য পাহাড়ি প্রান্তর ছাড়িয়ে খোলা ময়দানে গিয়ে পৌঁছেছিল। হাসান বড় কষ্টে ঘোড়াকে আয়ত্তে আনলো এবং এক জায়গায় দাঁড় করালো। তারপর এদিক ওদিক তাকিয়ে ফারহির ঘোড়া খুঁজতে লাগলো।
একটু দূরে ফারহির ঘোড়াটি দেখতে পেল, কিন্তু ঘোড়ার পিঠে ফারহি ছিল না। হাসান তার ঘোড়া ছুটিয়ে ফারহির ঘোড়ার লাগাম টেনে ধরল। সে ফারহি ফারহি বলে চিৎকার করল, অনেক ডাকাডাকি করল, কিন্তু ফারহির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া গেল। হাসান আস্তে আস্তে ভুলভোলা বন্দর দিকে চলতে শুরু করল। সে ফারহিকে খুঁজতে যাচ্ছিল। হাসানের ভেতরে সব অনুভূতি যেন শুষে নিয়েছিল কালনাক দুটি। সে তার পৃথিবী, তার লালিত সংকল্প এবং নিজের গন্তব্যের কথা ভুলে গিয়েছে। তার ভেতরের নির্ভীক সত্তা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। সে ওই গোলক ধাঁধার ভেতরেই বড় উঁচু আওয়াজে ফারহিকে ডাকতে ডাকতে মুখে ফেনা উঠিয়ে ফেলে, কিন্তু প্রান্তরের মধ্যে দিয়ে সবেগে প্রবাহিত বাতাসের তীব্র ঝটকানি আর শো শো শব্দ ছাড়া কোনো জবাব মিলল না তার। গোলক ধাঁধা থেকে যেখান দিয়ে সে বের হয়েছিল সেখান দিয়ে ভেতরে ঢুকল সে। অথচ এবার জায়গাটি এত অপরিচিত মনে হলো যেন এর আগে কখনোই এই জায়গা দেখেনি। তার সামনের প্রান্তরের পাশ দিয়ে দুই দিকে দুইটি রাস্তার আদল দেখল সে। এর একটি ছিল সরাসরি হাতের ডানে, আরেকটি পেছন দিক দিয়ে সরে বামে। এই দুই রাস্তা ও গোলক ধাঁধার মুখ, এই তিন রাস্তার কোনটি দিয়ে সে বাইরে এসেছিল সেটা ঠহর করতে পারছিল না। তবে সুবিধা ছিল, তার সামনের পাহাড়ের গড়ানো পাঁচিলটি অনেকটা উঁচু থাকলেও উপর দিকে একটি সহজ ঢাল সেখানে উঠে গিয়েছে। হাসান ফারহির ঘোড়া লাগাম ধরে পাহাড়ে উঠে গেল। চারদিক নজর বুলালো। দূর দূরান্ত পর্যন্ত উঁচু নিচু মরু ও পাহাড়ি প্রান্তর ছাড়া আর কিছুই নজরে পড়ল না। এসব পাহাড়ি প্রান্তরের অনেকগুলো ছিল ওর থেকে চেপ্টা, আর কিছু এমন ছিল যে ওগুলোর চূড়া এমন খাড়া ঢালের আকার ধারণ করেছিল দূর থেকে কোনো মানুষের মূর্তির মতো দেখাচ্ছে। আরেকটির চূড়ার দিকে চেয়ে তো হাসান সেটাকে মন্দিরের মিনার বলে ভুল করতে যাচ্ছিল। এর মাথার দিকে অবিশ্বাস্যভাবে বিশাল এক পাথর স্থাপিত ছিল, যেন কোনো মহিলা তার মাথার উপর সুদৃশ্য মটকা নিয়ে দাঁড়িয়ে আছে। এসব দৃশ্য অন্য এক পৃথিবীর ছবির মতো লাগছিল। মনে হচ্ছিল নিদ্রামগ্ন কোনো মুহূর্তের স্বপ্ন দেখা। এলাকাটি দৈর্ঘ্য প্রস্থে প্রলম্বিত হবে ৩-৪ মাইল। ফারহি! হাসান তার ফুসফুসের সব জোর একত্রিত করে চেঁচালো, কোথায় তুমি ফারহি? ফারহি! কোনো উত্তর নেই। চারদিকে অসহ্য নীরবতা। চলন্ত ঘোড়া থেকে কি পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে ও? এমন উঁচু আওয়াজে বলল যেন তার পাশে কেউ দাঁড়িয়ে আছে এবং সে তার কাছ থেকে মন্তব্য শুনতে চাচ্ছে। দুটি ঘোড়াই তার সম্বল এখন। ফারহির কাছে তার বড় দ্রুত পৌঁছা এবার জরুরি হয়ে পড়ল। ফারহির ব্যাপারে তার মন হাজারো বিপদ সম্ভাবনায় আরেকবার কেঁপে উঠল। এজন্য চলার গতি বাড়িয়ে দিল। ফারহি হয়তো এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, ধুকে ধুকে মরছে, অথবা তার লুটানো দেহে সাপ দংশন করে ক্ষত বিক্ষত করে রেখে গেছে। হঠাৎ তার গুরু ইবনে আতাসের কথা মনে পড়ল। সফরে পথ ভুলে গেলে বা সহযাত্রী হারিয়ে গেলে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে কি করতে হবে। আশার ক্ষীণ একটা আলো তার চোখের সামনে দুলে উঠল। হাসান ঘোড়া থেকে নিচে নেমে এলো। একটি সমতল পাথর পেয়ে তার হাঁটু দাঁড় করিয়ে পায়ের পাতার উপর বসলো এবং ছোট্ট একটি পাথর উঠিয়ে নিল। ধ্যান করার অনেক পদ্ধতি ইবনে আতাস তাকে শিখিয়েছিল। চোখ বন্ধ করে সে কয়েকবার লম্বা লম্বা শ্বাস নিল। খানিক পর চোখ খুলল এবং হাতের ছোট্ট পাথরটি দিয়ে কয়েকটি অর্থহীন রেখার মতো নকশা বানালো। তারপর ওগুলোর দিকে গভীর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এবার এক একটা ঘরের ভেতর কি যেন আঁকিবুকি করলো এবং মনোযোগ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ঘোড়ায় চড়ে পর্বত সদৃশ প্রান্তর থেকে নিচের প্রান্তরে নেমে এলো। তারপর দুলকি চড়ে ঘোড়া চটিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। সূর্য প্রায় ডুবুডুবু। এই রাস্তাটি একটু সামনে গিয়ে একদিকে মোড় নিয়েছে, আরেকটু সামনে গিয়ে বৃত্তাকার একটি প্রাচীর প্রান্তপথ আগলে দাঁড়িয়ে আছে। এর পাশ ঘেঁষে দুইটি রাস্তা এঁকে বেঁকে দুদিকে চলে গেছে।
হাসান ঘোড়া থামিয়ে রাস্তা দুইটি দেখল, দু চোখ বন্ধ করে চিন্তা করতে বসলো। তারপর ডান দিক থেকে হঠাৎ একটি মৃদু শব্দ ভেসে এল। চমকে উঠে সে চোখ খুলে এদিক ওদিক শব্দের উৎস খুঁজতে লাগল। চোখে পড়ল একটু দূরে একটি বেজি সন্ত্রস্ত চোখে তাকে দেখছে। হাসান ও বেজিটির দিকে তাকিয়ে রইল। বেজিটি তখনই ত্রস্ত পায়ে একদিকে ছুটে দৌড় দিল। যেদিকে বেজিটি দাঁড়িয়েছিল, হাসান সেদিকে ঘোড়াটি হাঁকিয়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো বেজিটি কোন দিকে গিয়েছে। তার সামনে পড়ল গিরিপথের মতো অতি সরু, সামান্য দূর পর্যন্ত বিস্তৃত একটি রাস্তা। তবে সোজা নয়, প্রান্তরের চারদিক থেকে ঘোরানো, পেঁচানো অতি রুক্ষ পথ। কিছুক্ষণ আগেও হাসান ফারহির চিন্তায় বেকুল হয়ে ফারহি ফারহি বলে চিৎকার করছে, কিন্তু এখন এমন নিশ্চিন্ত ধীর গতিতে চলছে যেন ফারহির কোচ সে পেয়ে গেছে, বা ফারহির চিন্তা তার মন থেকে দূর হয়ে গেছে। আসলে সে তখন পাহাড়ের ঢালুতে মসৃণ জায়গায় যে পাথরটিতে বসে ধ্যানমগ্ন ছিল, সেখানে সে জাদুর একটি আমল প্রক্রিয়া করেছে। এ থেকে ইঙ্গিত পেয়ে যায় যেভাবেই হোক ফারহিকে সে পেয়ে যাবে। কিন্তু ফারহি কোথায় আছে এবং সে পর্যন্ত পৌঁছার রাস্তা কোনটি, এমন কোনো ইঙ্গিত সে পায়নি। তবে এতটুকু অবশ্যই বুঝতে পেরেছিল যে নানান ধরনের ইঙ্গিত বা এ জাতীয় কিছু সে পাবে, এবং সেটা বোঝার জন্য তার নিজের মাথা খাটাতে হবে। হাসান ইবনে সবা যেমন এক ভয়ঙ্কর চরিত্র হয়ে উঠেছিল, তেমনি জাদুবিদ্যাও সে চূড়ান্ত দক্ষতার সিঁড়িতে পা রাখছিল। এই সফরের পরই সে এই সিঁড়ি অতিক্রম করে। সফরের আগে তার প্রথম দীক্ষাগুরু ইবনে আতাশ যা শিখিয়েছিল তাই ছিল ওর পুঁজি। সে এর পূর্ণতার জন্যই যাচ্ছিল। সে তো যাচ্ছিল, কিন্তু এমন পাহাড়ি প্রান্তর ও গিরি গুহায় ফাঁসানো পথ তাকে অতিক্রম করতে হচ্ছিল যে কখনো কখনো তার ঘোর লেগে যাচ্ছিল এ কি জটিল কোনো স্বপ্ন, না অবচেতন মনের কল্পনা। তবুও তার পূর্ণ আশা ছিল অদৃশ্য কিছু তাকে ঠিকই কোনো ইঙ্গিত দিবে। অনেক সময় কেটে গেল, এমন কিছুর কোনো হদিসই তার চোখে ধরা পড়ল না। হঠাৎ করে ঘোড়াটি চিহি চিহি করে ডেকে উঠল, মাটিতে খুর দিয়ে আঘাত করতে লাগলো। তার সঙ্গের ঘোড়াটিও একই আচরণ করতে লাগলো। হাসান একটু ঘাবড়ে গিয়ে আশপাশে তাকিয়ে দেখল ঘোড়া কি আবার সাপ দেখেছে কিনা, না কোথাও সাপ বা জীবন্ত কিছু নেই। তার মনে হলো ভীতির কারণে ঘোড়া দুটি এই আচরণ করেনি, অন্য কোনো কারণে এমন করেছে। হাসান বুঝতে পারল ঘোড়াগুলো ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। এবার এগুলো নিজেরাই নিজেদের পথ নির্বাচন করে চলতে লাগলো। হাসান লাগাম ধরে টানলো, মুখে ঘোড়াকে থামতে বলল, কিন্তু ঘোড়া না থেমে গতি আরো তেজ করে দিল। ওর ঘোড়ার জিনের সঙ্গে বাঁধা ফারহির ঘোড়াটি আরো দ্রুত ছুটতে চাচ্ছিল। হাসান কিছু একটা ভেবে নিয়ে লাগাম ঢিলে করে দিল। বোঝা যাচ্ছিল ঘোড়া কারো ইঙ্গিতে চলছে। এখন হাসানকেও ঘোড়ার উপর আস্থা ছিল পুরোপুরি। মাথা নিচু করে ঘোড়া ছুটতে লাগলো, কখনো ডানে বা কখনো বাম। আরোহীর ইশারা ছাড়াই সামনের মোড়ে ঘুরে গেল ঘোড়া। হাসান এটা দেখে খুবই বিস্মিত হলে যে সামনের প্রান্তটি বেশ খোলামেলা, প্রশস্ত এবং মসৃণ ঘাসের গালিচা ও সবুজ বন বৃক্ষে দারুণ সতেজ, যেন কোনো মরুদ্যান নাকি পাহাড়ি উদ্যান। ঘোড়াগুলো এবার উড়ে চলল। সবুজ গালিচার মাঝখানে হঠাৎ দলা হয়ে নিচে নেমে যাওয়া চোখ জোড়ানো একটি ঝর্ণার আদল দেখা গেল। হ্যাঁ, ঝর্ণাই। লম্বায় প্রায় 5-7 গজ জায়গা জুড়ে বৃষ্টিতে ধুয়ে যাওয়া নীলাভ আকাশের মতো টলমলে স্বচ্ছ পানি জমা হচ্ছে। পানি এতই স্বচ্ছ যে এর তলার পানি দূরে মৃদু আন্দোলিত পাথর কণাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই পানি কোন দিকে যাচ্ছে তা বোঝা গেল না মোটেও। ঝর্ণার ধারে পৌঁছেই ঘোড়া অধীর হয়ে পানি পান করতে লাগলো। হাসান ঘোড়া থেকে নেমে দ্বিতীয় ঘোড়াটির লাগাম তার ঘোড়া জিনের বাদ থেকে খুলে দিল। সেটিও ভুস ভুস আওয়াজে পানি পান করতে লাগলো।
যে কোনো প্রাণী, বিশেষ করে ঘোড়ার আর খচ্চর, দূর থেকে পানির গন্ধ টের পায়। তখন ঘোড়া বেলাগাম হয়ে জোর করে হলেও পানির ধারে পৌঁছে যায়। ঘোড়াগুলোর পানি পান করা দেখে হাসানও প্রচন্ড তৃষ্ণা অনুভব করল। ঝর্ণার ধারে হাঁটু ঠেকিয়ে শরীরটা ঝুঁকিয়ে অঞ্জলি ভরে সে পানি পান করতে লাগলো। একবার অঞ্জলি ভরে পানি নেওয়ার সময় তার হাত দুটি থেমে গেল। সে তার স্মরণ শক্তির উপর জোর দিল। তার সেই স্বপ্নের কথা মনে এলো, যাতে সে এই সফরের পথ দেখেছিল। তার স্মরণে এলো স্বপ্নে সে এই ঝর্ণাটি দেখেছিল এবং এই ঝর্ণা থেকে আলোর ফোয়ারার মতো কি একটা যেন উঠেছিল। অনেক চেষ্টা করেও এরপর কি ঘটেছিল সেটা আর মনে করতে পারল না। তবে সে নিশ্চিত হয়ে গেল তার চলার পথ ভুল নয়। সে আরেকবার যখন অঞ্জলি ভরে পানি উঠানোর জন্য পানিতে হাত নামাতে গেল, তার হাত আরেকবার থেমে গেল এবং তার চোখে পানিতে আটকে গেল। পানির মধ্যে কোনো মানুষের প্রতিবিম্ব আন্দোলিত হচ্ছিল। পানি স্থির ছিল না। তীর তীরে ঢেউ পাড়ে এসে ছলকে উঠছিল। এজন্য লোকটির প্রতিবিম্ব মনে হচ্ছিল পানিতে সাঁতার কাটছে। হাসান নির্বাক অসাড় হয়ে গেল। হাসান কোনো ডরপুক যুবক ছিল না। ওর কাছে একটি তলোয়ার ও একটি খঞ্জর ছিল। ওর মন বলছিল এ কোনো মুসাফির না, যে এখানে তৃষ্ণা নিবারণ করতে এসেছে। সে ধীরে ধীরে মাথা উঠাল। তার 20-22 পা দূরের এক টিলার চূড়ায় লম্বা পাওয়ালা এক লোক দাঁড়িয়েছিল। গায়ে তার এই অঞ্চলের মানুষেরই পোশাক। মাথায় পোশাকের অংশের মতো পাগড়ি, পাগড়ির উপর একটি কালো রুমাল ছড়ানো। রুমাল দিয়ে কাঁধ ও পিঠের কিছু অংশ আবৃত করা। মুখে কেচি দিয়ে ছাটা ছোট ছোট দাড়ি। হাসান তার উপর দৃষ্টি স্থির রেখে আস্তে আস্তে বসা থেকে দাঁড়ালো। লোকটিও হাসানের দিকে অনড় চোখে তাকিয়ে রইল। এর দেহে সামান্যতম নড়াচড়াও আভাস ছিল না, মূর্তির মতো স্পন্দনহীন। হাসানের সন্দেহ হলো কোনো অশরীরী কি সশরীরে হাজির হয়েছে। শেষ পর্যন্ত মূর্তিটি নড়ে উঠল, আস্তে আস্তে পিছু হটতে লাগলো। তার পেছন দিকে ডান ও বাম দিকে ভাগ হয়ে যাওয়া আরেকটি পথ দেখা গেল। প্রকৃতি গিরিপন্তকে এমন ভাবে কেটে দিয়েছে যে দুদিকে স্তম্ভের মতো দেয়াল রেখে একটি সরু গলিপথ সৃষ্টি হয়েছে। অনায়াসে যেখান দিয়ে ঘোড়া অতিক্রম করতে পারো।